আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথন। আপনারা এতক্ষণ হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতেই পারছেন যে আমি কি বলছি। হ্যাঁ, আজকের বেশ কয়েকটি পত্রিকায় এসেছে যে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়কে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন পিআইবি, মানে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো। তারা তো কেন এবং কি কারণ, চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি। এবং তার আগে আমরা একটা পেপার নিউজটা পড়ি, সেটাতে আপনারা বুঝে যাবেন আসলে কি হয়েছে সেখানে ঘটনা। এটা হচ্ছে যে আপনার কালবেলার নিউজ। সেখানে ওরা বলেছেন, জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি থানায় করা হত্যা চেষ্টা মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ 113 জনের আপনার এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিআইবি। এই বিষয়ে আদালতে তারা অলরেডি তাদের জবানবন্দিও দিয়েছেন এবং তাদের ফাইলও দিয়েছেন। এখানে এই মামলাটার কি হয়েছিল জানেন? যে মামলাটা করেছিল, এটা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তথাকথিত বৈষম্য বিরোধীরা এবং এই ইন্ট্রিম গভর্নমেন্ট। ওরা একটা মামলা করেছিল যে 4 আগস্ট 2024-এর 4 আগস্ট ধানমন্ডির সীমান্ত স্কোয়ার থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে ধানমন্ডির 27 নম্বরে আহত হয় শাহেদ আলী। সেই সময় ঢাকা কলেজ, সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী সহ 9 জন আহত হয়। এই ঘটনার শেষে হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে মামলা করা হয়, যার মামলার বাদী ধানমন্ডি থানায় হত্যা চেষ্টা মামলা করেন। তো মামলাটি তদন্তে করেন পিআইবির পরিদর্শক তদন্ত শাহজাহান ভূঁইয়া। তদন্তে উনি বলেন যে এখানে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে এবং যে তথ্যগুলো প্রকাশ করা হয়েছে, যা বলা হয়েছে তা সঠিক নয়। এজাহারে যাদের নাম দিয়েছে, যারা আহত হয়েছে, একটা ইন্টারেস্টিং কথা দেখেন। শাহেদ আলী, রাশেদ, জুয়েল, মাহমুদ নাহিদ, রাসেল, মিরাজ, জান্নাতুল ফেরদৌস নাইম, আয়শা আক্তার, শাম্মী আক্তার আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে এই ধরনের কোনো আহত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। এখানে রাশেদ নামে একজন আছে, আবার সেটা আবার আমি না। হ্যাঁ, আমি কখনো আহত হই নাই, আমি মামলাও করিনি, তার মানে আমার নামটাও ভুয়া দিয়ে দিছে হয়তো বা। এখন সেখানে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা, এই নামগুলো নিয়ে ঢাকার শহরের প্রতিটি হসপিটালে ওরা যোগাযোগ করেছে, কোথাও এই নামের কাউরে পায় নাই। যে নামগুলো দিছে, ঠিকানাগুলো এটা পায় নাই। এবং এই তদন্ত মামলায় যার নাম, মানে মামলা সংক্রান্ত মামলাটার যে বাদীর ব্যাপারেও খোঁজখবর নিয়ে সেইখানে বাদীকে পাওয়া যায় না। বাদী থাকতেন, বাদীর বাসার ঠিকানা দিছে যে শরীফের ভাড়া বাসায়। তো শরীফের ভাড়া বাসায় নোটিশ পাঠাইছে, পরে পুলিশ গেছে, শরীফ কয়ে যে আমি এরকম লোকের চিনি নেই, এরকম নামের কোনো লোক আমার বাসায় ভাড়াও থাকে না এবং আমার কোনো বাসায় ভাড়া দিই নাই, আমি নিজেই থাকি ভাড়া বাসায়, আমি আবার কারে ভাড়া দিব। মিথ্যাগুলো দেখেন। পরে যেই শরীফের আইডি কার্ড দিছে, ওই যে শরীফ থেকে শরীফা, শরীফা থেকে শরীফ, ওই রকম আর কি। হ্যাঁ, যে আইডি কার্ড দিছে সে আইডি কার্ডে লেখা কি আছে, তার বাড়ি হচ্ছে আপনার লক্ষ্মীপুর সদর 14 নম্বর মান্দারি এলাকা, সিরাজুল ইসলামের ছেলে তিনি। এবং 14 নম্বর ওয়ার্ড মান্দারি এলাকায় যায় সিরাজুল ইসলাম বা সিরাজুল ইসলামের ছেলে কাউরে পাওয়া যায় না এরকম। এরপরে যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে, মোবাইল নাম্বারে বেশ কয়েকবার ফোন দেওয়ার পরে মোবাইল বন্ধ বন্ধ বন্ধ, হোয়াটসঅ্যাপ কখনো খোলে কখনো বন্ধ থাকে। এগুলো কিন্তু পেপারের নিউজ, যেটা পুলিশ ম্যাজিস্ট্রেটকে জানাইছে। ওই ভদ্রলোকেরা যখন ডাকছে, তখন সেই ভদ্রলোকও কোনো কাগজপত্র দিতে পারে নাই এবং ভুক্তভোগী যারা তাদের কাউকে আনতে পারে না, চিকিৎসা সংক্রান্ত কোনো কাগজপত্র দিতে পারে নাই। এবং সেই শরীফ থেকে শরীফার সেই ভদ্রলোক সে নিজেও বইলা ফেলাইছেন যে ভাই এই ধরনের মামলা আমি করিই নাই, আমি জানিও না এটা কে বা কাহারা। ভাই আমি শোনার পর থেকে আমি হাওয়া, আমি ঢাকার শহরে আসিনি। এখন দেখেন এই মামলা থেকে এখন অব্যাহতি চেয়েছে কার কার জন্য? শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়শ 113 জনের জন্য। এটা মিথ্যা মামলা। যার কারণে আপনারা দেখেন যে যার কারণে যখন বলা হইলো যে আবু সাইদের মামলা যখন হইলো, এই যে সুর শহীদ আবু সাইদ, এর মামলা যখন বলা হলো যে পোস্টমর্টেম করতে হবে, কারণ এর পোস্টমর্টেম এর আগেও যতবার তৎকালীন সময়ে করা হয়েছিল তখনও বলা হয়েছিল যে পুলিশের গুলিতে না, তারা কেউ পেছন থেকে আঘাত করে মারা হয়েছে। এবং আবু সাইদের বাবা যখন জাস্টিসের সামনে সরাসরি বলে বসলেন যে আমার ছেলেকে যখন দাফন করানোর জন্য নেয়, গোসল করায়, তখন মাথার পেছনে হাত দিয়ে দেখছি রক্তে লাল, ওখান দিয়ে রক্ত পড়তেছে কোথাও দিয়ে, তার মানে পেছন থেকে কেউ ছুরি মেরা বা কিছু মেরা। তা নাহলে আবু সাইদ গুলি খাইছে দিনের 3টায়, মারা যায় রাতের 8টায়, হসপিটালে নেওয়া হয় রাতের 8:30টায়। এতক্ষণ সে কোথায় ছিল? জামাত শিবির তারে ওইখানে বাইন্দা রাইখাই, তারাই পিটাইয়া ছুরি মেরা মারছে। এবং এগুলো সব বের হয়ে যাবে দেখে তখন এই যে সার্জিস নাইট সহ এই যে চিলড্রেন পার্টি বা কন্ডম পার্টি যেটাকে বলেন, তারা ব্যাপক প্রতিবাদ জানাইছে, না 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 না, কোনো কুত্তা শহীদকে
কবর থেকে তুলে পোস্টমর্টেম করা যাবে না, কারণ কবর থেকে তুলে পোস্টমর্টেম করলে তখন সে যে শহীদ না, সে যে শুয়োর বা কুত্তা শহীদ এটা বোঝা যাবে। তথাকথিত কুত্তা শহীদগুলাকে এখন কবর থেকে তুলে একটার পর একটা আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার মাধ্যমে 15-20 জন আন্তর্জাতিক ডাক্তার যারা পোস্টমর্টেমে অভ্যস্ত তাদেরকে নিয়ে যায় পোস্টমর্টেম করা জানা উচিত যে আসলে কিভাবে মারা গিয়েছিল। কারণ একটা শুয়োরও আপনার পুলিশের গুলি বা কোনো গুলিতে মারা যায়নি। এগুলো সব হারামজাদায় জামাত শিবির নিজেরাই গুলি করে মারছে, এবং যেটার প্রমাণ আজকের এইটা। তবে জানি না এই পত্রিকার যে নিউজটা করেছে এই নিউজটা কতক্ষণ থাকবে বা এটার পরে কি হয়, হয়তো এই কেস ধামাচাপা পড়ে যাবে আর একটা কেস উঠবে। তবে সত্যের জয় হবে। কখন কোথায় কিভাবে মরছে, কতগুলো মামলা অবৈধ হয়েছে, এবং এই মামলাগুলো থেকে সবগুলো থেকেই তদন্তে কোনো কিছুই উঠে আসবে না, এবং এই তদন্ত পুরোটাই জিরো হবে যদি কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। তাইলে এই মামলাগুলো সবগুলো থেকে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়শ হাজার কোটি যেসব আওয়ামী লীগ নেতাকর্মী আছেন ওনাদের সকলকেই মুক্তি দিতে বাধ্য হবে। চলুন আমরা চোখ রাখি, দেখতে থাকি কি অবস্থা হয় আসলে এই মামলাগুলোর কতক্ষণ টিকে, পত্রিকার কাটিংগুলো কতক্ষণ টিকে। যদিও হয়তো এই পত্রিকার নিউজটা তো আসসালামু আলাইকুম হাওয়া হয়ে যেতে পারে, তাই আমি রাহমাতুল্লাহি চেষ্টা করবো এই পত্রিকার নিউজ। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সনের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। আজকের দিনের যদি পরিবেশ পরিস্থিতি দেখেন তাহলে সরকারের পক্ষে যারা এই মুহূর্তে আয়োজন করছেন তাদের দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা, ভাবসাব সবকিছু দেখলে মনে হয় তারা শতভাগ শক্তি নিয়ে, সামর্থ্য নিয়ে, আন্তরিকতা নিয়ে এই নির্বাচনটি অনুষ্ঠানের জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। এবং এই নির্বাচনের পথে যত বাধা আসবে সব বাধা তারা অতিক্রম করবে, আর এই নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেবে। অনেকে যারা দীর্ঘদিন ধরে এই সরকারের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল, যারা সন্দেহ করেছিল যে সরকার 5 বছর থাকবে, 50 বছর থাকতে চায়, এত সহজে যাবে না, কিন্তু ইদানিংকালে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী রয়েছেন তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে বাস্তব কর্মকাণ্ড, তাতে মনে হচ্ছে যে প্রিলিমিনারিলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য যেভাবে পাগল হয়ে গিয়েছিলেন এবং ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন যেভাবে তড়িঘড়ি করে ভারতের মধ্যে বিভক্তি ঘটিয়েছিলেন, যেভাবে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভারত এই সীমানাগুলো চিহ্নিত করে তড়িঘড়ি করে যেভাবে ভারতকে স্বাধীনতা দিয়ে তারা চলে গিয়েছিলেন, ঠিক একই অবস্থা এখন বর্তমান সরকারের ক্ষেত্রে প্রযোজ্য। এখন তাদের অবস্থা হয়ে গেছে যে ছেড়ে দেমা কেঁদে বাঁচি। কিন্তু সমস্যা কোথায়? এক্ষেত্রে তো আমাদের সকলের খুশি হওয়া উচিত ছিল। আমরা যারা সাধারণ জনগণ, আমরা তো যে কোনো মূল্যে একটা গণতন্ত্র চাই, সুন্দর একটা নির্বাচন চাই। বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে একটি ভালো সরকার আসুক, তারা দেশ পরিচালনা করুক, তাদের ব্যর্থতাগুলো জনগণের ব্যর্থতা, তাদের সফলতাগুলো জনগণের সফলতা, এটাই গণতন্ত্রের ভাষা। কিন্তু বাস্তবে কিন্তু সেটা হচ্ছে না। এর কারণ হলো যে এই মুহূর্তে সরকার তাড়াহুড়ো করতে গিয়ে যে আচরণগুলো করছে তাতে করে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তারা একটি বিশেষ দলকে ছাড় দিতে চাচ্ছে। এবং এর ফলে কি হলো, তাদের দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামী এবং অন্যান্য যে সকল সংগঠন ছিল, এনসিপি সহ, তাদের জন্য এটা ইজ্জত কা সওয়াল হয়ে পড়েছে। এবং গত 17 মাস ধরে ইউনূস সরকারের সকল কর্মকাণ্ডে তারা নৈতিক সমর্থন জুগিয়েছে, লজিস্টিক সাপোর্ট দিয়েছে, এবং এই সরকারের হাতকে শক্তিশালী করার জন্য গোপনে এবং প্রকাশ্যে যা কিছু করা দরকার সব কর্মকাণ্ড তারা করেছে। সেটা মব বলেন, বিএনপিকে কোণঠাসা করে বলেন, আওয়ামী লীগকে দেশ ছাড়া করতে বলেন, সব কিছুর মূলেই জামাত, এনসিপি এবং সরকারের মধ্যে যেটা মতানৈক্য ছিল, সেই মতানৈক্যের প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জামাত, এনসিপির একটা কনসিডারেশন আছে, একটি আকাঙ্ক্ষা আছে, একটি দাবি আছে, একটি হক আছে। সেই হক হলো যে জামাত এবং এনসিপিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে এবং তাদের
যে কর্মকাণ্ড গত 17 মাস, এই কর্মকাণ্ডের একটা ইন্ডিমিনিটি দিতে হবে এবং আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক সেই সরকারে জামাত এবং এনসিপির একটা অংশগ্রহণ থাকতে হবে 100%, অথবা জামাত এনসিপি সরকার গঠন করবে। এরকম একটা বিশ্বাস নিয়ে, এরকম একটা আস্থা নিয়ে, এরকম একটা কোঅপারেশন নিয়ে গত 17 মাসে অনেক যে রাজনীতির উত্থান পতনে, রাজনীতির মেরুকরণে যমুনার যে জোয়ার ভাটা কখনো ডানে গেছে, কখনো বামে গেছে। এখন সেই যমুনার যে স্রোত সব কিছু বাদ দিয়ে, নদী নালা খাল বিল সব কিছু বাদ দিয়ে একটি বিশেষ জায়গাতে ধাবিত হচ্ছে বলে জামাতের লোকজন, এনসিপির লোকজন তারা গোস্বা করেছে। এবং সঙ্গত কারণেই সরকার যে তাড়াহুড়ো করছে, সেই তাড়াহুড়ো করে বিএনপির কাছে যত দ্রুত ক্ষমতা হস্তান্তর করা যায়, তারেক রহমান সাহেবকে যত দ্রুত প্রধানমন্ত্রী বানানো যায়, তার জন্য সরকারের সর্বোচ্চ চেষ্টা। ভালো কথা, এটা হতে পারে এবং এটা হয় স্বাভাবিক, এই কারণে যে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের বড় দল, আর বড় দলের প্রধান তিনি তো প্রধানমন্ত্রী হবেন। তাহলে কে প্রধানমন্ত্রী হবে তিনি ছাড়া? শেখ হাসিনা, নাকি জামাতের আমির, নাকি এনসিপির জনাব নাহিদ, কিংবা ধরুন স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস? এটা হয় না। তো এই যে বাস্তবতা, সেই বাস্তবতা কিন্তু গত 17 মাসে আমরা সেটা দেখিনি। আমরা যেটা দেখেছি যে আওয়ামী লীগ তাদের 35% ভোটার, সহযোগিতার ভোটার আছে আরো 15%, সব মিলিয়ে 50% ভোটার মাঠের বাইরে। বিএনপির 35% ভোটার আছে, 50 আর 35 85% ভোটারের উপরে বাকি 15% ভোটার, যার মধ্যে রেজিমেন্ট ভোটার সংখ্যা 4 থেকে 5%। জামাতের ভোট বাংলাদেশে 4 থেকে 5%। তো এই 4 থেকে 5% রেজিমেন্টাল ভোট, মানে সংগঠিত ভোট, এর বাইরে এলোমেলো, সেটা চরমোনাই হতে পারে, অন্যান্য ইসলামিক দলগুলোর ভোট হতে পারে, সব মিলিয়ে নট মোর দ্যান 15%। তো এইটা একটা মানে বৈষম্য, সংখ্যা লঘিষ্ঠ সরকার। তো সেই সংখ্যা লঘিষ্ঠ সরকার গত 17 মাস ধরে 85% ভোটের যারা স্টেক হোল্ডার, তাদেরকে মানে এক গ্রুপকে দেশের বাইরে রাখার চেষ্টা করেছে, আরেক গ্রুপকে ক্ষমতার বাইরে রাখার চেষ্টা করেছে। এখন সেটা বুমেরাং হয়ে গেছে এই সময়টিতে এসে। সেটা হলো আওয়ামী লীগ আর এখন আগের মতো নিজেদেরকে দুর্বল ভাবছে না, আর বিএনপি এই নতুন বন্দোবস্তে তারা হঠাৎ করে মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গিয়ে দেশের সকল দণ্ড মণ্ড ক্ষমতার মালিক হয়ে বসে পড়েছে। তো এরকম যখন ঘটনা ঘটে আপনার আমার দৈনন্দিন জীবনে, তখন আমরা কি করি? যেমন ধরুন একটা খুব প্রাকৃতিক ডাক এসেছে, পেটটা একটু কিরমির কিরমির করছে, গুড়গুড় করে শব্দ হচ্ছে, আপনি বুঝতে পারছেন যে কিছু একটা হবে। এবং আপনার শরীর যখন কষা থাকে, দীর্ঘদিন কষা শরীর, কোষ্ঠকাঠিন্য, তো এরকম গুড়গুড় যখন শুরু হয়, তখন সেখানে আসলে যাকে বলা হয় আমরা সেমি ডায়রিয়া একটা অবস্থা হয়। আপনি বুঝছেন যে আপনার হাতের সময় বেশি নাই, আপনি দৌড় দিলেন বা জোরে জোরে হাঁটার চেষ্টা করলেন, আশেপাশে টয়লেট খুঁজছেন অথবা টয়লেটে যাওয়ার চেষ্টা করছেন। এর ফাঁকে কি কি দুর্ঘটনা ঘটতে পারে? ছোট্ট একটা শব্দ হলো, বায়ু ত্যাগ করতে গেলেন, কাপড় নষ্ট হয়ে যাবে। কিংবা দেখা গেল যে আর একটু অসতর্ক হলেন, পাটা একটু চেগায় দিলেন, কাজ হয়ে যাবে, জ্যাঙ্গে ঠ্যাঙ্গে সব ভরে যাবে। এই গেল মানে দুর্গন্ধের দিক। খুব সুস্বাদু গরুর মাংস, পোলাও, রোস্ট অথবা চিকেন ফ্রাই একেবারে গরম গরম খেতে হবে, এইমাত্র কড়াই থেকে ভেজে দিয়েছে, এখনই আপনার খেতে হবে। যারা এগুলো খেতে পারবে না, তারা ধরেন বড়া, পেঁয়াজু, বেগুনি, গরম গরম কোনো একটা কিছু, কিংবা ধরেন চা, খুব একদম ঠান্ডা হয়ে গেছে, হিমশীত হলো, আপনি একটু চা খাবেন। তো তখন যদি আপনি তাড়াহুড়ো করতে যান, কি হবে? আপনার মুখ পুড়ে যাবে, তাড়াহুড়ো করতে গেলেই মুখ পুড়ে যাবে। তো এক্ষেত্রে নির্বাচন নিয়ে যদি তাড়াহুড়ো যেভাবে করা হচ্ছে এবং যে কাজটি অনিবার্যভাবে হবে, সহজ সরলভাবে হবে, সেখানে অতিরিক্ত আগ্রহ দেখাতে গিয়ে, অতিরিক্ত ফর্মালিটিস দেখাতে গিয়ে, ওই যে আমাদের যে প্রাকৃতিক দুটো ঘটনা, বর্জ্য ত্যাগ অথবা খাদ্য গ্রহণ, সেখানে তাড়াহুড়ো করতে গেলে আমাদের যা হয়
এক্ষেত্রে সেটা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 2 নম্বর হলো যে আমাদের অতীতে বিএনপির জন্য আসলে একটা জিনিস দেখুন, জমের জম টানে। মানে আপনার ঘরের সামনে ধরেন একজন জমদূত ঘুরে বেড়াচ্ছে, আপনার নাম ধরেন কালু মিয়া, কালু মিয়াকে মারার জন্য জমদূত আপনার ঘুরে বেড়াচ্ছে। পাশের বাড়ির টিডিক্কা, তাকেও মারার জন্য আরেক জমদূত ঘুরে বেড়াচ্ছে। এখন 2 জমদূতের মধ্যে হঠাৎ দেখা সাক্ষাৎ হয়ে গেল। তো তারা মিলিয়ে দেখলো যে কালু মিয়া এবং টিডিক্কা এই দুজনকে মারার জন্য তাদের ভিন্ন ভিন্ন সময়। তো কাজে একা কষ্ট না করে 2 জন সদল বলে এসে প্রথমে কালুকে মারলো, তারপরে 2 জন জমদূত সেই যাকে বলা হয় গিয়ে একসাথে টিডিক্কাকে মারলো। এটা বলা হয় এই কারণে যে এই যে প্রাকৃতিক কিছু বিষয় থাকে, একটি সমস্যা আর একটা সমস্যাকে আরো বড় করে তোলে, জমজমকে টানে। তো সেই দিক থেকে কিছু সময়, কিছু ঘটনা, কিছু কাহিনী, এটি বেসিক্যালি একটি জম আর এক জমকে টেনে নিয়ে আসে। আওয়ামী লীগের জন্য যেমন ভারতের বন্ধুত্ব, এটি জমের মতো।